সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পক্ষ থেকে এবং সরকারি এলবিকে মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন। এই করোনা আবহে নিশ্চয়ই তোমরা তোমাদের নিজ নিজ পাঠে রত থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছ। আমার আজকের অনলাইন পাঠের মাধ্যমে আমি তোমাদের প্রচলিত শিক্ষাকে, অর্থাৎ যে যে বিষয় তোমরা পাঠ গ্রহণ করছো সেই পাঠের বিন্দুমাত্র সহযোগিতা করছি। পাঠে প্রবেশের পূর্বে আমি আমার পরিচয়টা একটু বলবো। আমি তপন কুমার গায়েন, সরকারি এলবিকে মহিলা কলেজ, বাজুয়া, দাকো। পাশের এই বোর্ডে যে চিত্রটি দেখছো, এই চিত্রটি সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো। এই চিত্রটি হচ্ছে ব্রিটিশ ভারত, অর্থাৎ 1600 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রবেশ করে, তারপরে 1600 থেকে 1757 সালে পলাশীর প্রান্তরে নবাব সিরাজদৌল্লা যখন পরাজিত হয়, সেখান থেকে ব্রিটিশরা যেভাবে শাসন প্রক্রিয়া চালাইছিল, সেই শাসন প্রক্রিয়া অর্থাৎ শাসন প্রক্রিয়ার আওতাভুক্ত এলাকাসমূহ হচ্ছে এই প্রতিচ্ছবি অর্থাৎ মানচিত্রটা। এই মানচিত্র অর্থাৎ ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থা। আজকের পাঠের বিষয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পরবর্তী সুশাসনের প্রথম অধ্যায়ে ব্রিটিশ প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ সম্পর্কে আমি আজকে একটু আলোচনা করব। এখানে প্রতিনিধিত্বশীল সরকার বলতে দেখো, 1797 যখন ব্রিটিশরা তার শাসনভার গ্রহণ করে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনভার গ্রহণ করে পর্যায়ক্রমে কিন্তু ভারতবর্ষকে শাসন এবং শোষণের জাতাকলে তারা নিষ্পেষিত করে। তার ফল হিসেবে দেখো, প্রথমে 1 সোনা, তারপরে 5 সোনা, 10 সোনা, অবশেষে 1793 সালে তারা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রচলন করে। এমনিভাবে শাসন শোষণ নির্যাতন চলতে চলতে 1857 সালে কিন্তু আমাদের সিপাহী বিদ্রোহ হয়। সিপাহী বিদ্রোহ, এবং এই সিপাহী বিদ্রোহের মাধ্যমে সরাসরি ব্রিটিশ সরকার, সরাসরি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ সরকার এই 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে তারা ক্ষমতা গ্রহণ করে। এখান থেকে দেখো 1861 সাল, 1892 সাল, এই সালগুলোতে দেখা যাচ্ছে ভারতীয় কাউন্সিল আইন হয়। আমরা যেখানে আলোচনার আলোচ্য বিষয় আমরা দেখেছি যে প্রথম অধ্যায়ে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, অর্থাৎ প্রতিনিধিত্বশীল সরকার বলতে কি, যে আমাদের শাসন আমরা করব, যেটা বাংলাদেশ ভারতের যে শাসন ব্যবস্থার মধ্যে প্রচলিত আছে। আমাদের বাংলাদেশে যে আইন পরিষদ এবং আমরা যে প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থা এখন বর্তমান প্রচলিত, সেই সরকার বর্তমান অবস্থানে কিভাবে ওই ব্রিটিশদের শাসন থেকে বর্তমান অবস্থানে আসলো, সে বিষয়ে কিন্তু এখানে আলোকপাত করার বিষয়। তো এই ভারতীয় শাসন ব্যবস্থার যে গোড়াপত্তন হয়েছিল কিন্তু আমাদের ওই 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন দিয়ে। ওটাই কিন্তু প্রথম বেসিক গঠন হয়েছিল, বেস গঠন হয়েছিল, যে কিভাবে ভারতীয়দেরকে সঙ্গে নিয়ে ভারতীয়দেরকে শোষণ করে তাদের সঙ্গে নিয়ে শোষণ করব এবং শাসন করব। সেইটাই হচ্ছে কিন্তু 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন। সেখান থেকে 1892 সালে আবার আরেকটা কাউন্সিল আইন। এর মধ্যে ভারতীয় শাসন ব্যবস্থার প্রতিনিধিত্বশীল সরকারকে ত্বরান্বিত করার জন্য যে প্রয়াস ছিল, সেটাই কিন্তু হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। অর্থাৎ ভারতীয়রা
তাদের রাজনৈতিক অধিকার, ভারতীয়রা তাদের শাসন নিজেদের হাতে নেওয়ার জন্যে যে রাজনৈতিক দলের নেতৃত্বে তারা এগিয়েছিল সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। আমি জানি এই অধ্যায়ের পাঠ শেষে কিন্তু শিক্ষার্থীরা জানবে যে ভারতীয় জাতীয় কংগ্রেস কি, ভারতীয় জাতীয় কংগ্রেস কিভাবে ভারতীয়দেরকে তাদের শাসন ক্ষমতা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিভাবে রাজনৈতিক সচেতনতা করেছে, কিভাবে ভারতীয়রা তাদের শাসন ক্ষমতা নিয়ে সকল হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে সমন্বয় সাধনের চেষ্টা করেছিল, সেটা এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা জানবে। আর এখন আমরা আলোচনা করব ভারতীয় জাতীয় কংগ্রেস। এই ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত অর্থাৎ 1793 সালের পর কিন্তু ভারতবর্ষে একটা মধ্যবিত্ত শিক্ষিত পাশ্চাত্য জ্ঞানে সমৃদ্ধ হয়ে একটা সম্প্রদায়ের সৃষ্টি হয়, যে সম্প্রদায়রা ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য চেষ্টা করেছে। সেই চেষ্টার হিসাবে 1875 সালে ইন্ডিয়া লীগ নামে একটা রাজনৈতিক দল গঠন হয়েছে, কিন্তু সেটা পরবর্তীতে আর আলোর মুখ দেখতে পারে না। এরপরে 1876 সালে ভারত সভা নামে আরেকটা রাজনৈতিক দল ছিল। সেখানে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং আর্মস অ্যাক্টের মাধ্যমে কিন্তু সেই রাজনৈতিক দলকেও তাদের কার্যক্ষমতা আসতে দেওয়া হয়। এরপরে ব্রিটিশ নাগরিক একজন ভারতের সিভিল সার্ভিস ক্যাডারের একজন ব্যক্তিত্ব অ্যালান অ্যাক্টিভিয়ান হিউমের নেতৃত্বে একটি রাজনৈতিক দল হয়। সে রাজনৈতিক দল 1884 সালে ভারতীয় ইউনিয়ন নামে আত্মপ্রকাশ করে। এরপর 1885 সালে ওই যে কথা বলেছিলাম যে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য জ্ঞান পাশ্চাত্য শিক্ষা দীক্ষায় বলিয়ান হয়ে যে একটা মধ্যবিত্ত শ্রেণী সৃষ্টি হয়েছিল, তার মধ্য থেকে একজন হচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1885 সালে বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এক সম্মেলনের মাধ্যমে একটি রাজনৈতিক দল সৃষ্টি হয়, যেটা অ্যালান অক্টোভিয়ান হিউম এর নেতৃত্বে যে ভারতীয় ইউনিয়ন, সেইটির পরিবর্তিত রূপ হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, যার প্রথম সভাপতি ছিল কলিকাতার ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন প্রথম নির্বাচিত সভাপতি, অর্থাৎ বাংলা থেকে একজন নির্বাচিত সভাপতি হচ্ছেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই প্রথম সভায় 72 জন সদস্যের উপস্থিতিতে এই যে বোম্বে যে সম্মেলন, সেই সম্মেলন থেকে কিন্তু ভারতের একটা দিগন্ত প্রসারিত চিন্তা ভাবনার উন্মেষ ঘটে। সেটা উন্মেষটা কিভাবে ঘটেছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে। এই ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য কি ছিল?
সমগ্র ভারতবর্ষকে সংগঠিত করা, জাতি ধর্ম নির্বিশেষে সকল নাগরিককে ঐক্য বন্ধনে আবদ্ধিত করা, সকল সমস্যাকে উদ্ঘাটন করা এবং সেটা সমস্যার সমাধান করা, এবং আগামী ভবিষ্যতে ভারতের স্বাধীনতা কিভাবে অর্জন করা যায় সেই বিষয়ে চেষ্টা করাই হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য। এই ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষ কিন্তু ধীরে ধীরে স্বাধীনতা 1885 পরে অনেক আন্দোলন সংগ্রামের পর কিন্তু ধীরে ধীরে চলতে থাকে। 1909 সালে কিন্তু একটা আইন হতে থাকে, যেটা বলেছি যে ভারতের প্রতিনিধিত্ব সরকারের বিকাশ কিভাবে হয়েছে, যেখানে ব্রিটিশরা তাদের শোষণ চালিয়েছে, সেই শাসন শোষণের মাঝে তারা ব্রিটিশদেরকে অর্থাৎ ভারতবাসীদেরকে সঙ্গে নিয়ে কিভাবে শাসন করা যায় সেইটার চেষ্টা করেছিল, আর সেটা প্রতিহত করেছিল কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস। এই প্রতিহত করার মাঝ দিয়ে কিন্তু তারা আস্তে আস্তে ভারতীয়দের মাঝে সামান্য ক্ষমতা দিতে থাকে। তার প্রথম পর্যায় হচ্ছে 1909 সাল। এখান থেকে শুরু করে 1919 সাল, 1935 সাল, 1946 সাল, 1947 সালে অবশেষে স্বাধীনতা দিতে বাধ্য হয়। আমরা দেখি যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিটি ক্ষেত্রে, এই ভারতীয় জাতীয় কংগ্রেসের তোমরা জানো যে তারা যে নেতৃত্বে ছিল তাদের সম্পর্কে একটু বলতে হয়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ এখানে তারা রাজনৈতিক শ্রমের মাঝ দিয়ে ভারতের স্বাধীনতা আদায়ের চেষ্টা করেছে। এই ভারতীয় জাতীয় কংগ্রেস যদি সৃষ্টি না হতো তাহলে আমরা 1919 সালের যে দ্বৈত শাসন, 1935 সালের ভারতের প্রাদেশিক শাসন যেটা আমরা বলি, 35 সালে যে ভারত শাসন আইন তার একটা অংশ হিসেবে, প্রধান অংশ হিসেবে ভারত শাসন আইন, এটা কিন্তু আমরা সামগ্রিক দিকে 1947 সালে ভারতবর্ষ যে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়, একটি হচ্ছে ভারতীয় ডোমিনিয়ন, আরেকটি হচ্ছে পাকিস্তান ডোমিনিয়ন। এটা সৃষ্টির পিছনে অর্থাৎ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সৃষ্টি হয়ে তারা কিন্তু এই ভারত স্বাধীনতা আনতে বা ভারতের বর্ষের স্বাধীনতা আনতে তারা সক্ষম। এই অধ্যায়ে, এই পাঠে আমি তোমাদেরকে সামান্য কিছু জ্ঞান দিতে পেরেছি কিনা জানি না, তবে ভারতীয় জাতীয় কংগ্রেস না থাকলে হয়তোবা আমরা ভারতবর্ষের স্বাধীনতা, আজকে যে আমরা বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এটাও হয়তো আমরা পেতাম না। এখানে এই পাঠের মাধ্যমে তোমরা ভারতের যে স্বাধীনতা, ভারতবর্ষের যে স্বাধীনতা হয়েছিল, যেখানে বাংলাদেশও ছিল, আজকে বর্তমান বাংলাদেশে ছিল, সেই ক্ষেত্রে আমরা দেখব ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা অমূল্য অবদান, যে অবদানকে অস্বীকার করা যায়। যাই হোক, তোমরা জানো আমাদের প্রশ্ন ব্যবস্থা সম্পর্কে তোমরা এসএসসিতে জানো যে আমাদের সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে, যেখানে 4টি অংশ থাকে: জ্ঞানমূলক, প্রয়োগমূলক, অনুধাবনমূলক এবং উচ্চতর অংশ।
এই অংশগুলোতে সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। আমার প্রতিটি সৃজনশীল প্রশ্নে কিন্তু 4টি অংশ থাকবে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তোমরা এই পাঠ শেষে নিশ্চয়ই ক এবং খ, যেটা সরাসরি আমরা পাঠ্য বই থেকে জ্ঞান আহরণ করে থাকি, জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে, সম্পূর্ণ এক কথায় উত্তর হয়ে থাকে। কখনো কখনো দেখা যায় যে এই প্রশ্নগুলো কিছু কিছু ক্ষেত্রে একটু 1 লাইন বা 2 লাইনের মধ্যেও হতে পারে, তো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে এক কথায় উত্তর। তো তোমরা যে বিষয়গুলো জানবে প্রাদেশিক স্বায়ত্তশাসন, এই অধ্যায়ের মধ্যে জানতে পারবে প্রাদেশিক স্বায়ত্তশাসন, তোমরা জানতে পারবে দ্বিজাতি তত্ত্ব, তোমরা জানতে পারবে বঙ্গভঙ্গ আন্দোলন, তোমরা জানতে পারবে সিপাহী বিদ্রোহ, তোমরা জানতে পারবে চিরস্থায়ী বন্দোবস্ত। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের পাবলিক পরীক্ষা বা অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে করে থাকে। তোমরা এই প্রশ্নগুলো পাঠ করবে এবং উত্তরগুলো তোমাদের টেক্সট বুক থেকে সংগ্রহ করার চেষ্টা করবে। যত বেশি টেক্সট বুক পড়বে তত বেশি তোমাদের দক্ষতা অর্জন হবে। কাজেই তোমরা বেশি বেশি টেক্সট বুক পড়বে এবং যেখানে তোমাদের সকল সমস্যার সমাধান দেবে, পাশাপাশি আমরা যারা শিক্ষক আছি তোমাদেরকে যখন যে সমস্যা হবে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, স্বাস্থ্য